আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনভোগান্তির চরম। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রংপুরে, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রী, মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ। করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2928 জনের। জ্বর, শ্বাসকষ্ট সহ উপসর্গে সাতক্ষীরা ও নেত্রকোনায় মারা গেছেন 2 জন। করোনার টেস্ট প্রতারণায় ডাক্তার সাবরিনা কারাগারে, জামিন নামঞ্জুর, জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সারা রাত ঝুম বৃষ্টির পর সকাল থেকে কমে আসে বৃষ্টির মাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে সকাল থেকে 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার কয়েকটি প্রধান সড়ক ছাড়াও অলিগলি ডুবে গেছে পানিতে। অফিসগামী মানুষের পাশাপাশি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মধ্যরাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। এতে কর্মব্যস্ত নগরবাসী চলাচলে চরম দুর্ভোগের শিকার হন। পানি অপসারণের ড্রেনগুলো সচল না থাকায় জলাবদ্ধতা তীব্র হয়। পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি আরও বাড়িয়ে দেয় দুর্ভোগের মাত্রা। কোথায় ড্রেনের কোথায় ফাঁকা হচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, এরকম কোনো নিশ্চয়তা নাই। এই তো বিভিন্ন জায়গায় পানি বাজে, অনেক কষ্ট হয়েছে আসতে। নদীর মতো হয়ে গেছে, দেখেন এই পর্যন্ত পানি, এই পর্যন্ত ভিজে গেছি। কোথায় গর্ত আছে, কোথায় ভাঙাচুরা আছে, রাস্তা কিছু বোঝা যায় না। ইন দি মিন টাইম অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। প্রতি বছর এই বৃষ্টিতে একই রকম সিচুয়েশন, এটা দেখার পরও কেন আমাদের কনসার্ন পার্সন এটা ঠিক করছে না, আমরা এটাই বুঝতে পারছি না। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, কালশী, ধানমন্ডি, পল্টন, শান্তিনগর, রাজারবাগ সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ফলে দুর্ভোগের মধ্যে পড়ে নগরবাসী। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি পার হয়ে চলাচল করে পথচারীরা। জলাবদ্ধতার কারণে সিএনজি চালিত অটোরিকশা ও অনেক প্রাইভেট কার রাস্তায় বন্ধ হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি তীব্র যানজটও দেখা দেয় এ সময়। গতরের মাথায় পড়লে অনেক সময় সমস্যা হইতেছে আর কি, গাড়ি চলাফেরা অনেক কষ্ট হচ্ছে আর কি। নিচের রাস্তা দিয়ে পানি, উপর রাস্তা দিয়ে তো যানজট হবেই। নিচের রাস্তা দিয়ে তো আর গাড়ি ঘোড়া চলতে পারে না। গাড়ি একবার বন্ধ করলে আর উঠে যাবো না, এই যে জাম লাগবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ জাতীয় জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু এসব আশ্বাসে এখন আর ভুক্তভোগীরা বিশ্বাস করতে পারছে না। তাই অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করছেন তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দেশের মধ্যাঞ্চলে বন্যার পানির চাপ আরও বাড়ছে। জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের পরিস্থিতি আগের মতোই। নতুন করে ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা ও তিস্তার পানি বাড়তে থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় কয়েকটি এলাকার বানভাসীরা। ত্রাণের জন্য হাহাকার চলছে দুর্গত এলাকায়। বানের পানিতে ডুবে আছে চারপাশ। এখনো ফুসছে দেশের বেশিরভাগ নদ নদী। কবে মুক্তি মিলবে পানিবন্দী এ জীবন থেকে নেই সেই আভাস। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি আবারও বেড়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। তৃতীয় দফা বন্যায় চরম দুশ্চিন্তায় পানিবন্দী লাখো মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি বইছে প্রবল বেগে, দুর্ভোগ সইছে সোয়া 2 লাখ অসহায় মানুষ। তৃতীয় দফা বন্যা ও ভাঙন আতঙ্কে যমুনা তীরবর্তীরা। ঘরের মধ্যে পানি, গরু বাছুর, আমরা সব কষ্টে খাইবার পেতেছি না। আমার চাল ডালের তো অভাব, কোনো কিছু পাই দিত, আমরা কিচ্ছু পাই। এদিকে যমুনার তীব্র স্রোতে ধসে গেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার বাঁধ। আকস্মিক প্রায় 75 মিটার এ ধসে আতঙ্কে স্থানীয়রা। ব্রহ্মপুত্র নদের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জের নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। জেলার এবং আশপাশের সব নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। খাইতে পারিনি, চলবল নি, বেড়াইতে পারিনি, চলবল পানিত পরে, নদীও ভাঙি যাবা নাইছে।
তাহলে দেখো খাদ্যও নাই শৈবলও একটা না তো ছাড়ে পায় না হাঁস সরাই সব গেল ভাসিয়ে। কুড়িগ্রামে আবারও বেড়েছে ধরলার পানি, নতুন করে তলিয়েছে 50 গ্রাম। ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপরে। টানা 3 সপ্তাহ ধরে অবর্ণনীয় কষ্টে 3 লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় তারা। কোনো কামাই করিবার পাই না, কামলা কিচেন বন্ধ, কিসের বলবে করোনা ভাইরাস। আমরা একবার করে পাক করি 3 বার করে খাই, আমরা খুব কষ্টে আছি। বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতিতে ধনুট উপজেলার সাহারাবাড়ি খেয়াঘাট ডুবে গেছে। তীব্র খাদ্য সংকটে সারিয়াকান্দির কর্ণিবাড়ি ইউনিয়নের দুর্গম চরের মানুষ। শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছেই। সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রায় 50,000 মানুষ পানিবন্দী। শেরপুর জামালপুর মহাসড়কের উপর দিয়ে এখনও বইছে বন্যার পানি। মুন্সিগঞ্জের লোহজং, শ্রীনগর ও টঙ্গীবাড়ির বন্যা পরিস্থিতি খারাপের দিকে। প্রতিদিন তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। মানিকগঞ্জে পদ্মা ও যমুনার পানি স্থিতিশীল থাকলেও শাখা নদীর পানি বেড়েই চলেছে। এতে হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টাঙ্গাইলে পানিবন্দী লাখো মানুষ। টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হাটবাজারগুলোতে পানি প্রবেশ করায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে পানি ওঠায় যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল। তবে তৃতীয় দফা বন্যার আশঙ্কা নদী তীরবর্তীদের। এদিকে ভারী বর্ষণ আর উজানের ঢলে নাটোরে ফুলে ফেঁপে উঠেছে আত্রাইয়ের পানি। বাংলাভিশন নিউজ ডেস্ক। বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ক্ষয়ক্ষতি যাতে বেশি না হয় এবং দুর্গতরা যেন ত্রাণ পায় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এছাড়া এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনা ক্ষমতা যোগ করে সংশোধিত কোম্পানি আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। সচিবালয় প্রান্তে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা দুর্গতদের সহায়তায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তসমূহ বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। আজকে মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হচ্ছে। বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি, মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের জন্য কোনো ঘাটতি না হয় এবং খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলো যেন অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে যেন। সভায় কোম্পানি আইন 2020 এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এক ব্যক্তি কোম্পানি তো আসলে এটা আমাদের পারসেপশনে ছিল না, তো এটা আমাদের কাছে বিভিন্ন দিক থেকে প্রপোজাল আসছে যে এক ব্যক্তি কোম্পানিকে রিকগনিশন দেওয়ার জন্য। তাহলে অনেক ইনভেস্টর আসবে এক ব্যক্তিকে যদি কোম্পানি হিসেবে নিবন্ধন করা যায়। এছাড়া প্রতি বছর 4 জুন জাতীয় চা দিবস পালনের ঘোষণাও অনুমোদন দেয় মন্ত্রিসভা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার 1.29। এ নিয়ে কোভিড-19-এ প্রাণ হারালেন 2,668 জন। আরও 2,928 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,07,453 জনে। শনাক্তের হার 21.91। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 15 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে সাতক্ষীরা ও নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে হাসপাতালে আইসিইউতে মারা যান তারা। নেত্রকোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1 জন। এছাড়া নতুন করে 18 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এদিকে চট্টগ্রামে নতুন আরও 173 জন, বগুড়ায় 60 জন এবং ময়মনসিংহে 49 জন করোনায় আক্রান্ত হয়েছে।
চুয়াডাঙ্গায় ৩১ জন, চাঁদপুরে ২৮ জন, রংপুরে ২৫ জন, নোয়াখালীতে ২২ জনের করোনা শনাক্ত হয়। করোনা টেস্ট নিয়ে প্রতারণার মামলায় দ্রুত সাবরিনা আরিফ দম্পতির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ডাক্তার সাবরিনাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া জেকেজির আরেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এর আগে সাবরিনাকে প্রথম দফায় ৩ দিন, দ্বিতীয় দফায় 2 দিন রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। তাদের দাবি, রিমান্ডে সাবরিনা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গেল 23 জুন গ্রেপ্তার হন সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী। এরপরেই আলোচনায় আসে ডাক্তার সাবরিনার নাম। ক্ষমতার দাপট আর তদবির করেও নিজেকে রক্ষা করতে পারেননি ডাক্তার সাবরিনা। প্রতারণার মামলায় গ্রেফতার করে তাকে নেওয়া হয় রিমান্ডে। 2 দফা রিমান্ড শেষে সোমবার আবারও আদালতে হাজির করা হয় ডাক্তার সাবরিনাকে। শুনানি শেষে মহানগর হাকিম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত তারপরেও এই বিষয়টা কোনো কিছুই কনসিডার করলেন না, আমলে নিলেন না, উনি জামিনটা নামঞ্জুর করেছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মুখোমুখি জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা অকপটে স্বীকার করেন সাবরিনা ও তার স্বামী আরিফ। আসামি হুমায়ুন কবির হিমুকে 7 দিনের মধ্যে 3 দিন জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। সাবরিনার পক্ষে আজকে আসামি পক্ষ থেকে জামিনের প্রার্থনা করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ দম্পতি নিয়ে কথা বলেন ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। জানান, সাবরিনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার স্বামীর সঙ্গেও বিভিন্ন সময়ে মুখোমুখি করা হয়েছে। যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি তার বিরুদ্ধে যে চার্জশিট আমরা দিব, আশা করি সেটা তাতে তার পর্যাপ্ত সাজার ব্যবস্থা হবে। এই জেকেজির মাধ্যমে যে অনিয়মের ঘটনাটি ঘটেছে, এটার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। সাবরিনা এবং আরিফকে মুখোমুখি করা হয়েছে, তাদের পারস্পরিক স্বার্থে এই অনিয়মগুলো সংগঠিত করেছে। শাহেদ, সাবরিনা, আরিফকে গ্রেফতার করা হলেও তাদের সহায়তাকারীদের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নিজের নাম সংশোধন করে শাহেদ করিম থেকে মোহাম্মদ শাহেদ করায় তার এনআইডি স্থগিত করা হয়। সোমবার বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সচিব জানান, শাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত খুঁজে বের করতে তদন্ত চলছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিলে জাতি বড় বড় প্রতারণা থেকে রক্ষা পেত বলেছেন অপরাধ বিশ্লেষকরা। আর আইনবিদরা বলছেন, শাহেদের অপকর্মের দায় এড়াতে পারেন না তার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই তার আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনার তাগিদ আইনজীবী ও অপরাধ বিশ্লেষকদের। করোনা টেস্টের রিপোর্ট জালিয়াতির অভিযোগে 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানের পরেই গা ঢাকা দেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম। এরপর থেকেই বের হয়ে আসতে থাকে তার প্রতারণার চাঞ্চল্যকর নানা খবর। 15 জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে পাকড়াও হয় শাহেদ। করোনা টেস্টের রিপোর্ট জালিয়াতি, বালু পাথর সাপ্লাইয়ের নামে কোটি টাকার প্রতারণা, চাকরি বদলি সহ শত অভিযোগ শাহেদের বিরুদ্ধে আসতে থাকে র্যাবের কাছে। এর বাইরে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে অন্তত 7টি। বিদেশে লোক পাঠানোর জন্য শাহেদ অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। যারা মূলত বিদেশ থেকে ফোন করছেন তাদের অভিযোগ আর্থিক প্রতারণার বিষয়ে। এত অভিযোগের পরও কেন এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শাহেদের বিরুদ্ধে, এমন প্রশ্ন অনেকেরই। অপরাধ বিজ্ঞানের শিক্ষকের মতে আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাদের বেড়ে ওঠার পেছনে, তাদের বিকাশের পেছনে রাষ্ট্রযন্ত্রেরই বিভিন্ন এজেন্সির হাত থাকে। সুতরাং যারা আসলে আমি বলবো যে শাহেদের এই ধরনের কুকর্মের সাথে জড়িত, সেটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়, সেটা যদি স্বাস্থ্য অধিদপ্তরে হয়, তাদের আসলে অবশ্যই খুঁজে বের করা দরকার। বিশেষ কিছু লোককে হাত করে অবৈধ প্রভাবের জোরে এতদিন শাহেদ অবাধে কুকর্ম চালিয়ে গেছেন বলে মনে করেন এই আইনজীবী।
আমি মনে করি এই বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে এবং সেখানে যেই সমস্ত থানার অফিসাররা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ না করে হয়রানি করেছে, এই বিষয়টা একটা জোরালো তদন্ত হওয়া প্রয়োজন। শাহেদের সঙ্গে তার আশ্রয়দাতাদেরও শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। শাহেদের সহ অপরাধী হিসাবে প্রত্যেকটি মামলায় তাদের থাকা উচিত। যখনই এই অন্তরালের অপরাধীরা সামনে আসবে তখন আরেকটা শাহেদ আমাদের দেশে তৈরি হতে পারবে না। যারা আসলে এখন বলছে যে শাহেদের সাথে তারা ছিল না, নেহায়েতি ছবি তোলা হয়েছে, শাহেদকে কেউ চিনত না, এই ধরনের আসলে দায় মুক্তির কোনো জায়গা এখন নেই। আইনের কোনো ফাঁক বা দুর্বলতা যেন শাহেদ বেরিয়ে যেতে না পারে সেদিকে নজর দিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাতে কেনাকাটায় গত এক মাসে 100 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। অনিয়ম অনুসন্ধান ও স্বচ্ছতা নিশ্চিতে টাস্ক ফোর্স কাজ করবে বলেও জানান তিনি। কারিগরি পরামর্শ কমিটির সভায় এসব কথা জানান তিনি। টাস্ক ফোর্স গঠন করতে চাচ্ছি, যে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা এই জায়গাগুলোকে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা কিছু করতে পারি কিনা। যে 124 কোটি টাকা গভর্নমেন্টের সাশ্রয় হয়েছে শুধু নতুন ডাইরেক্টর আসার কেনাকাটার মাধ্যমে। আপনারা যদি বলেন তার হিসাব নিকাশ পর্যন্ত আমি দিতে পারবো। তো আমি বলবো যে আমরা অনেকটা স্বচ্ছতার মধ্যে আনার চেষ্টা করেছি। আমরা নিয়ম নীতি যেগুলো গভর্নমেন্টের প্রসিডিউর আছে, পিপিআর ফলো করা, সমস্ত কিছু ফলো করে এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও মহামারী করোনার কারণে যেতে পারছে না হাজারো শিক্ষার্থী। গ্রীষ্মকালীন দূরে থাক শীতকালীন সেশনে পড়তে পারা নিয়ে দুশ্চিন্তায় আটকে পড়া শিক্ষার্থীরা। ভিসা জটিলতা ও সংশ্লিষ্ট দেশে নিষেধাজ্ঞার সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ইউরোপ সহ অন্যান্য দেশ সহসায় বিধিনিষেধ তুলে না নিলে সেশন জট সহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার শঙ্কা করছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন। সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পড়তে যান গড়ে প্রায় 60,000 শিক্ষার্থী, যার বেশিরভাগের পছন্দ কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান সহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। টিউশন ফি কম এবং ভিসা পাওয়া সহজ হওয়ায় চীন, মালয়েশিয়া এমনকি ভারতেও পড়তে যান অনেকে। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার আশায় এবারও প্রস্তুতি নিয়েছেন হাজারো শিক্ষার্থী, কিন্তু করোনার ভয়াবহতায় আটকে যায় বিদেশি ক্যাম্পাসে পড়ার স্বপ্ন। জাপানিজ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়ার পরেও এয়ারপোর্ট লকডাউন এবং ট্রাভেল ব্যানের কারণে আমরা বাংলাদেশে অবস্থান করছি। এদিকে আমার ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে। দুশ্চিন্তা তো অবশ্যই কাজ করছে, কারণ এতগুলো দিন আমার সেখানে সেশন শুরুর কথা মার্চ মাস, এখন তো এমনি দেরি হয়ে গেছে। ইতিমধ্যে ইউনিভার্সিটি থেকে হোল্ড করা হয়েছে, তো আশা করছি সেপ্টেম্বরের মধ্যে সব রিকভারি করব আমরা, করার পরে আবার হয়তো বা চলে যেতে পারবো। ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ করোনার কালো মেঘে ঢাকতে দেখে উদ্বিগ্ন অভিভাবকরাও। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি, পুলিশ ভেরিফিকেশন, অর্থ যোগান এবং আদার্স সব কিছু, ছেলের জন্য যা কিছু করণীয় সব প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। তা আকস্মিকভাবে জানতে পারলাম সেপ্টেম্বর সেশনে হচ্ছে না, এক মাস তারা পিছিয়ে দিচ্ছে। অগাস্ট সেপ্টেম্বরে সেমিস্টার শুরু হলেও ভর্তির প্রক্রিয়া শুরু হয় মার্চের আগেই, কিন্তু দূতাবাস বন্ধ থাকায় ভিসা প্রক্রিয়া শেষ করে যথাসময়ে শিক্ষার্থী পাঠানোর আশা দিতে পারছে না পরামর্শক প্রতিষ্ঠানগুলো। চায়নাতে আমাদের অলমোস্ট 150+ স্টুডেন্ট ছিল, যাদের হচ্ছে অলরেডি ওইখান থেকে অ্যাপ্রুভাল চলে এসেছিল, বাট ভেরি আনফর্চুনেটলি করোনা স্টার্ট হওয়ার কারণে তারা যেতে পারেনি। ইউনিভার্সিটি তো চায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসুক, কিন্তু আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ওই ওপেনগুলো না করে, ডোরগুলো ওপেন না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ডিফিকাল্ট। উচ্চশিক্ষার পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্যাক্ট ক্যাবের সভাপতি জানিয়েছেন, করোনার প্রভাবে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা 80,000 থেকে 2,000-এ নেমেছে, যা দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি করবে এমন শঙ্কা তার। বাট কোভিড-19-এর কারণে সারা বিশ্বে যে সমস্যা আমরাও সেটা ফেস করছি। আমাদের স্টুডেন্টরা যারা ইতিমধ্যে আবেদন করেছিল এবং তারা এই কোভিডের কারণে ভিসা প্রসেসিং হচ্ছে না, ইউনিভার্সিটির অ্যাডমিশন অনেকে কমপ্লিট করতে পারছে না, বা যারা করেছে তারাও ওয়েট করছে, যে কারণে সেশন জট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে পড়াশোনায় বিরতির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কায় শিক্ষার্থীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
27 তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া জুলাই মাসে অর্ধেক বেতন দেওয়া হবে 30 তারিখের মধ্যে। দুপুরে রাজধানীর শ্রম ভবনে এক বৈঠক শেষে বিজিএমইএ এর এসব সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলোর বেতন বোনাস হবে 25 জুলাইয়ের মধ্যে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিয়ে শ্রম মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ত্রিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বিজিএমইএ সভাপতি রুবানা হক শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটিকে জানান, জুলাই মাসের বাকি অর্ধেক বেতন 7 আগস্টের মধ্যে দিয়ে দেওয়া হবে। বিজিএমইএ এর এসব সিদ্ধান্ত মেনে নিয়েছে ত্রিপক্ষীয় বৈঠক কমিটি। তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি বিজিএমইএ সভাপতি রুবানা হক। 27 তারিখে বিআরটিএ আইন প্রয়োগকারী সংস্থা ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংক্রমণের আশঙ্কা রোধে একযোগে কাজ করতে হবে সবাইকে। কোরবানির ঈদ উপলক্ষে বিআরটিএর আয়োজিত সভায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন ওবায়দুল কাদের। অনেকে গণপরিবহন তথা ঈদ যাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির কথা বলেছেন। এক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, আইন প্রয়োগকারী সংস্থা সমূহ, বিআরটিএ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি সকল অংশীজনকে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রোধে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। মৌলভীবাজারে জুড়ি উপজেলার 3 বাংলাদেশিকে ভারতের ভেতরে গরু চুরি অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশটির করিমগঞ্জ জেলার পাথারকান্দি ভবরীঘাট চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাতে। এ বিষয়ে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। জুড়ি থানা ওসি জাহাঙ্গীর আলম জানান, ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পরিচয় জানতে নিহত 3 জনের ছবি সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় পুলিশ বলছে, সীমান্ত অতিক্রম করে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে মারা যায় 3 বাংলাদেশি। মৃতদেহগুলো উদ্ধার করে করিমগঞ্জ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গত 1 জুন তারিখে একইভাবে পাথারকান্দি থানার বৈঠাখাল বাগানে গরু চুরি অভিযোগে গণপ্রহারে এক বাংলাদেশির মৃত্যু হয়। 3 জুন লাশটি ফেরত দেয় তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনানিবাসে প্রবেশ ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, চৌধুরী হাসান সারোয়ার্দী লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নীত হওয়ার পর একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এনডিসিতে পরিচালিত বিভিন্ন কোর্সের সময়ে বিদেশের ভ্রমণেও অনেক মেয়ের সাথে অবাধ চলাচল ছিল তার। অশোভনীয় এসব আচরণ ও মেলামেশার ছবি নজরে এলে কর্তৃপক্ষ বিব্রত হয়ে তাকে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার উপদেশ দেন। আইএসপিআর জানিয়েছে, হাসান সারোয়ার্দী এলপিআরে থাকার সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 2018 সালের 16 আগস্ট প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সামরিক পোশাক পরে একই বছরে 21 নভেম্বর দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের আগেও ওই মিডিয়া কর্মীকে নিয়ে 3 নভেম্বর থেকে একই বাসায় অনৈতিকভাবে অবস্থান করতেন তিনি। এছাড়া বিয়ের আগে থেকেই ওই নারীকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন, খাগড়াছড়ি সাজেক রিসোর্টে অবকাশ যাপন এবং বিভিন্ন সময় ভারত, থাইল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের ভ্রমণ এবং অবস্থান করেন, যার সচিত্র আলামত সামরিক ও অসামরিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। এছাড়া তিনি যাকে বিয়ে করেন তিনিও একজন বিতর্কিত নারী হিসেবে পরিচিত। চৌধুরী হাসান সারোয়ার্দীর এ ধরনের আচরণ সশস্ত্র বাহিনীর জন্য অস্বস্তিকর ও বিব্রতকর। এ ধরনের ঘটনা সেনা কর্মকর্তা ও অন্যান্য পদবীর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। সামগ্রিক বিবেচনায় গত বছরের 10 এপ্রিল থেকে উক্ত অফিসারকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার জন্য সেনানিবাস ও সেনানিবাসে আওতাভুক্ত স্থাপনায় প্রবেশ সহ সিএমএইচ চিকিৎসা, অফিসার্স ক্লাব ও সিএসডি শপে যাতায়াত একেবারে নিষিদ্ধ। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ।
অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ এবং তা করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতায় তৈরি করতে সক্ষম। কিছুক্ষণ আগে প্রথম ধাপের পরীক্ষা ফল প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এদিকে বিশ্বজুড়ে গেল একদিনে 2,20,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 1,46,74,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু 6,09,006 শতাধিক। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার আরও 400-এর বেশি মারা গেছেন। মোট মৃত্যু 1,43,003 শতাধিক। আক্রান্ত 39 লাখ ছুঁই। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৭৯,৫০০ ছাড়িয়েছে। আক্রান্ত ২১ লাখের কাছাকাছি। যুক্তরাজ্যে মারা গেছে ৪৫,৩০০। এদিকে আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে আরও ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৭,৫০০ ছাড়িয়েছে। রবিবার একদিনের রেকর্ড ৪০,২০০ শতাধিক সহ মোট আক্রান্ত ১১,১৯,০০০-এর বেশি। পাকিস্তানের মৃতের সংখ্যা ৫,৫০০ ছাড়িয়েছে। আক্রান্ত ২,৬৩,০০০-এর বেশি। এবার ক্লেমন খেলার সংবাদ। চার মাস পর ব্যাটিং অনুশীলন করলেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। এত দীর্ঘ সময় পর ব্যাটিং করতে পেরে আনন্দিত কায়েস। করোনার কারণে দীর্ঘ 4 মাস মিরপুর হোম অফ ক্রিকেটে ছিল না কোনো ক্রিকেটারের আনাগোনা। রবিবার থেকে দেশের 4 ভেন্যুতে ফিটনেস ট্রেনিং ও হালকা অনুশীলন শুরু করেছেন 9 ক্রিকেটার। প্রথম দিন মিরপুরে মুশফিকের পাশাপাশি অনুশীলন সেরেছেন মোহাম্মদ মিথুন ও শফিউল ইসলাম। দ্বিতীয় দিনে অনুশীলন শুরু করলেন ওপেনার ইমরুল কায়েস। এদিন মুশফিক ও শফিউলে ছিল বিরতি, তবে মিথুন যোগ দিয়েছেন অনুশীলনে। বৃষ্টির কারণে রানিং না থাকলেও ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন কায়েস। জানান এই ধরনের অনুশীলন নিজেদের দক্ষতা ও ফিটনেস বাড়াতে বড় ভূমিকা রাখবে। 4 মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম, একটু ডিফারেন্ট ফিলিংস। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো, কারণ এখন আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল নিয়ে বা আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো টাইম প্লেয়ারদের জন্য। যদি আমরা আমাদের এই টাইমটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় যে স্কিলের দিক দিয়ে এবং ফিটনেসের দিক দিয়ে আমরা আরেকটা স্টেপ আগায় যেতে পারবো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনভোগান্তি চরম। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রংপুরে। মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রী। মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ। করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,928 জনের। জ্বর, শ্বাসকষ্ট সহ উপসর্গের সাতক্ষীরাও নেত্রকোনায় মারা গেছেন 2 জন। করোনা টেস্ট প্রতারণায় ডাক্তার সাবরিনা কারাগারে, জামিন নামঞ্জুর। জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।